পিন্টু পোহান মানেই তার মানে একেবারেই রোদে পোড়া জলে ভেজা একটা মানুষ। আহ, আপনি লেখালেখির ক্ষেত্রে কাদের জন্য লিখতে বেশি পছন্দ করেন? ছোট, বড়, কিশোর? প্রথমে তো লেখার আনন্দেই আমরা লিখি, বিভিন্ন ধরনের লেখা লিখেছি। তারপর আমাদের বিভিন্ন সময়, পরিস্থিতি, মানসিক অবস্থাও আমাদের দিক নির্দেশ করে দেয়। এখন আমার ভালো লাগছে না বড়দের গল্প লিখতে, আমি কি করলাম, ছোটদের গল্প লেখা শুরু করলাম, মানে তখন লিখতে শুরু করলাম। তারপরে এক সময় মনে হলো না, এখন ছোটদের গল্প আমার দ্বারা হবে না, বরঞ্চ বড়দের গল্পটা হবে। কালি, কলম আর মন লেখে একজন, তিনটে এক না হলে লেখা যায় না। সেজন্য এই মন কিভাবে কালি কলমকে ব্যবহার করবে সেটা আমিও বলতে পারি না। এবারে বয়সে একটা বয়স আমি পেরিয়ে এসেছি, পৃথিবীর অনেকটা দেখেছি, সমাজের অনেকটা দেখেছি, অনেক মানুষকে দেখেছি। এখন আবার এই ছোটদের শুধুমাত্র হাসানোর জন্যই লিখব, কিংবা একটু থ্রিলার টাইপের লিখব যাতে লোক পড়ে একটু গা ছমছমে ব্যাপারটা উপভোগ করে, সেটা না। এখন মনে হয় এমন কিছু লিখতে হবে, আমার জীবনের অভিজ্ঞতা, আমার চারপাশের দেখা মানুষরা যেরকম ঠিক সেরকমভাবেই আমাকে তুলে ধরতে হবে। এখন যেটা মনে হয়, এই যে আমরা বাইরের একটা চরিত্র আঁকি, এই মানুষটা এই করলো, এই করলো, সেই করলো, তার ভেতরের যে চরিত্রটা, তার মানসিক টানাপোড়েন, এই দিকগুলো সুন্দর করে তুলে ধরা দরকার। কারণ আজকের শিশু কালকের কৈশোর রে পদার্পণ করবে, তারপর যৌবন, তারপর একটা বয়সে গিয়ে সে একটা উপলব্ধির জায়গায় যায় জীবনের। আর আমি একটা জীবনকে দেখলাম, সমগ্র প্রায় জীবনকেই দেখে ফেললাম। তো এখন এমন কিছু লিখব যাতে সেই লেখাটা আগামী প্রজন্মের পথ প্রদর্শক হতে পারে। আগামী প্রজন্মের রাজনীতি কী হবে, দার্শনিকতা কী হওয়া দরকার, আমি যেমন মনে করি তেমনটা লিখতেও আমার ইচ্ছে হয়, তেমনই লিখি। বাংলার বর্তমান যে সাহিত্যের আঙিনা, সেটাকে আপনি কিভাবে দেখছেন এই মুহূর্তে? বাংলার বর্তমান সাহিত্যের আঙিনা খুবই ভালো। অনেক পত্রপত্রিকা বের হচ্ছে, অনলাইন অনেক পত্রিকা বের হচ্ছে, তাছাড়া সোশ্যাল মিডিয়ায়ও লেখালেখি চলছে। ভালোই দেখছি আমি, স্বাস্থ্যবানই মনে হচ্ছে খুব। পাঠককুলের সংখ্যা কি বুঝছেন? দেখুন, বই পড়ার মানুষের সংখ্যা কমছে, এটা আমরা অনেক দিন ধরেই লক্ষ্য করছি। সেজন্য আমরা এই বেহালা চৌরাস্তার মদনমোহন তলাতেই আমরা মানুষকে বইয়ের কাছে আনার জন্য, মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস বাড়ানোর জন্য বই পুজো, বই বরণ, বিভিন্ন আয়োজন করেছি আমরা। এই কিছুদিন আগে বই বরণ করলাম, 31শে ডিসেম্বর 2025, বই পড়তে পড়তে নতুন বছরকে বরণ করলাম। একটা প্রযুক্তি আসছে, তার আগের প্রযুক্তি যা তৈরি করেছিল সেটাকে একেবারে নস্যাৎ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। একসময় দেখুন, এই যে টেপ রেকর্ডার বিক্রি করে কতজন জীবিকা নির্বাহ করত, রেডিও বিক্রি করে জীবিকা নির্বাহ করত, রেডিও সারিয়ে, টেপ রেকর্ডার সারিয়ে। এখন কিন্তু এই মেকানিকদের আর কোনো সেই অর্থে রোজগার নেই। এনারা পাড়ায় টেলিফোন বুথ ছিল, টেলিফোন বুথ ছিল, সব হারিয়ে যাচ্ছে। এক প্রযুক্তি এসে কিন্তু আর এক প্রযুক্তির মানে যে নতুন প্রযুক্তি আসছে, আগের প্রযুক্তির সঙ্গে যা যা যুক্ত ছিল সেগুলোকে শেষ করে দিচ্ছে, একেবারে নতুন সব কিছু আনছে। খুবই শক্ত এই সময়ে দাঁড়িয়ে যে পাঠক পাওয়া
পাঠক যে হারাবে কমবে এটাই বাস্তব, কিন্তু আমরা মনে করি এই বইয়ের বিকল্প কিছুই হতে পারে না। তাই মানুষকে বইয়ের কাছে ফেরাতে, মানুষকে মানুষের কাছে ফেরাতে আমরা এই বেহালা চৌরাস্তার মদনমোহনতলায় জীবন্ত লাইব্রেরি করেছিলাম, যেখানে বইও এক মুক্ত পাঠাগার ছিল, বইও জ্ঞানের আধার হয়েছিল, আর ছিল কিছু মানুষ, তারাও বইয়ের মতো ছিল। নাম দিয়েছিলাম জীবন্ত লাইব্রেরি। রবীন্দ্রনাথ লিখেছিলেন আজি হতে শতবর্ষ পরে, তেমনইভাবে আপনার যে লেখা, যখন আপনার সাহিত্যের মাধ্যমে আপনি বেঁচে থাকবেন, তখনকার যে পাঠক তাদের উদ্দেশ্যে কিছু কথা শুনতে চাই। সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। যখন আমরা জীবনটা দেখুন, বর্তমানে না একটা সার্কাসের একটা রাজনীতি চলছে, সার্কাসের সমাজনীতি চলছে। এখানে কি দেখবেন, এ দাঁড়িয়ে বলছে এই আমি তোমার সব সমস্যার সমাধান করে দেবো, ও বলছে আমি তোমার সব সমস্যার সমাধান করে দেবো, সে বলছে আমি তোমার সব সমস্যার সমাধান করে দেবো। আর এই সার্কাসের মধ্যে আমরা পড়ে গেছি। তো এই সার্কাসের দিন একদিন শেষ হবে, কিন্তু এই ধর্ম, জাতপাত, সাম্প্রদায়িকতা, এগুলোর মাতব্বর সেজে যারা বলছে আমি সব কিছু করে দেবো, সব কিছু করে দেবো, তাদেরও একদিন শেষ হবে। এবং তখনের যে পাঠক আমার বই পড়বে, সে আমার বইয়ে সেই সমাজেরই প্রতিচ্ছবি দেখতে পাবে, যেখানে সব মানুষই সমান, সব মানুষকেই সমান সম্মান দেওয়া হয়, যেখানে অর্থের কৌলিন্য, পদমর্যাদা দেখে মানুষের মধ্যে উচ্চ নীচ বিচার করা হয় না, যেখানে শুধুমাত্র নিজের সম্প্রদায়ের বেঁচে থাকার কথাটাই বলা হয় না, নিজের ভাষা গোষ্ঠীর মানুষের বেঁচে থাকার কথাটাই বলা হয় না, ভাবা হয় সারা পৃথিবীর মানুষের জন্য, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন বর্ণ, বিভিন্ন ভাষার মানুষের জন্য। আর যদি তারা সেই দিনটা আনতে চায়, সেটাই হবে আমার আরো বড় পাওয়া। নির্জন দ্বীপে আপনাকে কাটাতে বলা হলে কি কি সঙ্গী করবেন? নির্জন দ্বীপে আমাকে সময় কাটাতে হলে আমি একা একা বললে প্রথম কথা, নির্জন দ্বীপে আমাকে কেউ যদি বলে সময় কাটাতে, আমি বলবো মানুষই আমার দ্বীপ, মানুষের মধ্যেই আমি নির্জনতা খুঁজে ফিরি। আমাকে নির্জন দ্বীপে পাঠাবার দরকার নেই, আমাকে মানুষের মধ্যেই রাখুন। একেবারেই শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এতক্ষণ শ্রদ্ধেয় পিন্টু পোহান, তার সাথে কাটালাম, তার সাথে কাটানোটাই একটা অনন্য অভিজ্ঞতা। এবং আজকে লেখক পিন্টু পোহান, তাকে আমরা যতখানি দেখলাম, তার সাথে পাশাপাশি একজন দার্শনিক পিন্টু পোহান, তিনিও উঠে এলেন আমাদের সামনে, যিনি বিশ্বাস করেন তার মতো করে সমাজনীতিতে, তার মতো করে দর্শনের উপলব্ধিতে, তার মতো করে লেখনীতে, যা কোনো রাজনৈতিক শক্তি, কোনো সামাজিক শক্তি, কোনো পেশি শক্তির কাছে অবদমিত হয় না, যার সৃষ্টি নিরবিচ্ছিন্ন এক নদীর মতো, এবং যার সৃষ্টির মাধ্যমে আগামী সমাজ, আগামী দেশ, আগামী আমাদের প্রজন্ম, তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটবে।